তো আজকে আমরা দ্বিতীয় দিন আমরা শুরু করতে চলেছি। যেমনটা আমাদের বলা ছিল যে লুসেন্ট এবং এনসিইআরটির যে সিরিজ ছিল, অর্থাৎ আমরা লুসেন্টের মাধ্যমে চেষ্টা করব যে ইতিহাস ভূগোল একদিন করে করার, ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স যা আছে সেগুলো একদিন করে করার, আর তার পরের দিন আমাদের সায়েন্স করার কথা ছিল। সেই অনুযায়ী আমরা গতকাল কিন্তু লুসেন্টের থেকে ইতিহাসটা শুরু করেছি। আজকে আমরা শুরু করব বিজ্ঞান। বিজ্ঞান আমরা একদম প্রথম থেকে শুরু করবো, একদম শুরুর থেকে শুরু, অর্থাৎ আমরা ক্লাস 9-এ যে এনসিইআরটি বই রয়েছে, এই যে আমার হাতে রয়েছে ত্রিপুরা বোর্ডের থেকে যে বাংলায় এনসিইআরটি পাওয়া যায়, সেটাকে কিন্তু তোমরা অনলাইনে কিনতে পারো বা তোমরা অনলাইনে পিডিএফ ডাউনলোড করে সেটাকেও প্রিন্ট করতে পারো। হ্যাঁ, আমাদের কাছে চাইলেও পেতে পারো। তো যাই হোক, আমরা শুরু করব আজকে বিজ্ঞান, আর গতকাল আমরা ইতিহাস করেছি। ঠিক একই রকমভাবে তাহলে আজকে যেহেতু বিজ্ঞান হচ্ছে, তাহলে পরের দিন আমরা আবার ইতিহাস করব, তারপর দিন আবার বিজ্ঞান থাকবে। তো এইভাবে কিন্তু প্রতিদিন চলতে থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকান্সি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। তো জিকেটা এই মুহূর্তে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছাত্ররা অনেকেই তারা কিন্তু অঙ্ক এবং রিজনিং কিন্তু মোটামুটি সবাই করে, কিন্তু যেখানে গিয়ে তারা নাম্বারের ডিফারেন্স হয়ে যায় সেটা হচ্ছে এই জিকে বা জেনারেল নলেজ বা জিএস বা জেনারেল স্টাডি, যেটা সেটাতে অনেকেই ভয় পায়। তো আমরা সেই উদ্দেশ্যে লুসেন্ট শুরু করেছি বাংলায়, এবং আজকে আমরা বিজ্ঞান কি হ্যাঁ রেল মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সেটা বলাই আছে সব একসাথে, এবং রিসেন্টলি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক ভ্যাকান্সি ঘোষণা করা হয়েছে। সুতরাং সুবর্ণ সুযোগ রয়েছে। তো তোমরা আশা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওসগুলো দেখবে, প্রতিদিন ফলো করবে, তাহলে কিছু না কিছু অবশ্যই শিখতে পাবে। এখানে আমরা কেউ ছাত্র কেউ শিক্ষক এরকম নয়, এখানে সবাই ছাত্র, ঠিক আছে। এবার আমরা আলোচনার মাধ্যমে শেখার চেষ্টা করবো, কোনো চাপ নেওয়ার দরকার নাই। এবং একটা কথা যেটা বলার সেটা হচ্ছে, যদি প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে দেখবে অর্ধেকের বেশি কিন্তু তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে। কারণ আমরা একটা জিনিসই কিন্তু বারবার আলোচনা করবো, এর কাছে একবার জিজ্ঞাসা করবো, এর কাছে একবার, এর কাছে একবার, ওর কাছে একবার, সবাইকে নিয়ে চলবে, ঠিক আছে। আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো বেশি দেরি না করে আমরা শুরু করে দেবো। তো আমাদের এনসিইআরটির যে বই রয়েছে ক্লাস 9-এর বিজ্ঞানের বই, প্রথম চ্যাপ্টার যা আছে সেখান থেকে শুরু করব। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের চারপাশের পদার্থ, ঠিক আছে। তোমরা বইটা সাথে করে নিয়ে বসো, যদি থাকে, না থাকলে পিডিএফ নিয়ে বসো, সবচেয়ে ভালো হয়। দেখো যে বলছে যে আমাদের চারপাশের পদার্থ। এবার আমাদের চারপাশের পদার্থ বলতে কি বোঝায়? ধরো আমরা যা আছে কি মানে বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু মানে সমস্ত কিছু, যে কোনো উপাদান যা আছে সবই অ্যাকচুয়ালি পদার্থের মধ্যে পড়ে। যেমন আমরা যে বাতাসে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, যে সমস্ত খাবার আমরা খাই, যেমন ধরো পাথর, মেঘ, নক্ষত্র, প্রাণী, এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু, যাই হোক না কেন সবই কিন্তু আমাদের পদার্থের মধ্যে পড়ে। তো এই চারপাশের পদার্থগুলো কেমন, তাদের ধর্মগুলো কেমন, তাদেরকে কয় ভাগে ভাগ করা যায়, এই সমস্ত জিনিস নিয়ে এই চ্যাপ্টারটা। আচ্ছা, এবার দেখো আমাদের যে আমরা যদি একটা জিনিস দেখি, যেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পদার্থের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস থাকতে হবে, মানে যেটা জিনিস মাস্ট, অর্থাৎ পদার্থ হতে গেলে যে জিনিসটা মাস্ট সেটা হচ্ছে প্রত্যেকেরই ভর এবং আয়তন থাকতে হবে। আচ্ছা, একটা কলম আছে, কলম দিয়ে দেখি, হ্যাঁ। তো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেটা হচ্ছে ভর এবং আয়তন দুই কিন্তু থাকতে হবে। অর্থাৎ ধরো কোনো কিছুর ভর বা আয়তন নেই, তাদেরকে আমরা পদার্থ বলতে পারবো? ধরো আমি যদি এবার বলি চিন্তা, যদি বলি চিন্তা, যদি আমি গিয়ে বলি যে 1 কেজি চিন্তা দাও, এ কি সম্ভব? বা যদি বলি 1 কেজি ভালোবাসা দাও, এটা কি পসিবল? তাহলে চিন্তা, ভালোবাসা, রাগ, দুঃখ, অভিমান, এগুলো কিন্তু দেখো, এগুলোর কিন্তু কোনো ভর বা আয়তন কিছুই নেই, ঠিক আছে। কিন্তু যদি আমরা বলি যে 1 কিলো চিনি দাও, 1 কিলো লবণ দাও, তাহলে 1 কিলো চিনি, লবণ, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, ভর আছে, এবং একই সাথে নির্দিষ্ট কি আছে, আয়তন আছে। অর্থাৎ যদি আমি চিনিকে কোনো একটা জায়গায় রাখি, একটা নির্দিষ্ট আয়তন নেবে, বা যদি আমি জল যদি কোনো জায়গায় রাখি, তার একটা নির্দিষ্ট আয়তন আছে, তাই তো। অর্থাৎ 1 লিটার জল কিন্তু 1 লিটারই থাকবে। বা যদি আমি কোনো একটা কঠিন বস্তু নিই, সেটারও কিন্তু কি থাকবে, নির্দিষ্ট একটা আয়তন থাকবে এবং ভরও থাকবে। অর্থাৎ ওটা একটা আমরা কিন্তু ওকে মানে ওজন করতে পারবো, ঠিক আছে। এইবার কথা হচ্ছে একটা জিনিস গোলালে হবে না, সেটা হচ্ছে আয়তনের সাথে আকৃতি গোলালে হবে না। অর্থাৎ একটা ইট, তার কিন্তু যে ভর এবং আয়তন এবং যে আকৃতি, সেটা সবই কিন্তু কি ফিক্সড। ইট তো ফিক্সড। কিন্তু যদি আমি ধরো 1 কেজি একটা ইট ছিল, এবার 1 কেজি জল নেই, ওটা যদি আমি কোনো একটা গোল কোনো একটা পাত্রের মধ্যে রাখি, তাহলে কি ওর কি পরিবর্তন হয়ে যাবে? ও গোল পাত্রের মতন ওর কি নেবে, আয়তন পরিবর্তন হবে না, কিন্তু ও কিন্তু 1 লিটারই থাকবে, 1 কেজিই থাকবে, কিন্তু ওর আকৃতি পরিবর্তন। যদি আমি লম্বা কোনো একটা কিছুর মধ্যে রাখি, তাহলে কি হবে, সেটা লম্বা ভাবে থাকবে। তাহলে লম্বা হোক, গোল হোক, যাই হোক, কিন্তু নির্দিষ্ট মানে পাত্র অনুযায়ী কিন্তু ওর কিন্তু ওর আকৃতি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওর কিন্তু ভর বা আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হবে। সেই জন্য এই পদার্থের সংজ্ঞাতে আমরা কি বলছি, যে যার কি ভর এবং আয়তন দুই থাকে, যে কোনো একটা যদি এক্সিস্ট না করে, অর্থাৎ ভর নেই এরকম কোনো পদার্থ সম্ভব না, তাহলে সেটা কি হয়ে যাবে, ওই চিন্তা, রাগ, দুঃখ হয়ে যাবে।
ঠিক আছে, যেটা পসিবল না। আচ্ছা, তারপরে আমরা দেখবো এবার আমরা তো বিজ্ঞানের ভাষায় আসবো, আধুনিক বিজ্ঞানের ভাষায় কীভাবে পদার্থকে কল্পনা করা হয়েছে, ধরা হয়েছে, সেগুলো আমরা দেখব। তবে তার আগে আমরা আমাদের যে প্রাচীন ভারতীয় যে দার্শনিকগণ, সেখানে পদার্থকে মোট 5টা মূল উপাদান দিয়ে তৈরি, সেই হিসাবে ভাগ করেছে। কয়টা উপাদান বললাম? 5টা। আমি কি বলবো যেন সবার মাথায় থাকে, ঠিক আছে? আমি আবার ধরবো, এটা কি? বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ এবং জল। বায়ু, পৃথিবী, পুরো যে পৃথিবীখানা, অগ্নি মানে কি? আগুন, আকাশ মানে হচ্ছে স্পেস বোঝাচ্ছে, আকাশ মানে কি? যে পুরো আকাশ, তার মানে কি? স্পেস বোঝাচ্ছে। আর হচ্ছে কি বললাম? জল। এই 5টা দিয়ে হচ্ছে আমাদের সমগ্র কি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হিসাবে কল্পনা করা হচ্ছে। তো এই 5টা উপাদান দিয়ে সব এগুলোকে বলা হয় পঞ্চতত্ত্ব। কি বলা হয়? পঞ্চতত্ত্ব। আচ্ছা, গ্রিক দার্শনিকরাও এরকমই কিছু একটা করেছিল, ঠিক আছে? এইবার আমরা চলে আসি বর্তমানকালের বিজ্ঞানীদের কথা। তারা পদার্থকে 2 ভাগে সাধারণত ভাগ করেছে, মানে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে 2টো শ্রেণীতে ভাগ করেছে, ঠিক আছে? এইবার আমরা তাদের ভৌত ধর্মের ভিত্তিতে এবার জানবো, ঠিক আছে? আস্তে আস্তে জানবো, তারপরে রাসায়নিক ধর্মের ভিত্তিতে কেমন কি সেগুলো আমরা পরে জানবো। আপাতত আমরা ভৌত ধর্ম নিয়ে একটু আলোচনা করি। এবার পদার্থের মেইন যে আমাদের বৈশিষ্ট্য হবে সেটা হচ্ছে পদার্থ, 1 নম্বর কথা হচ্ছে পদার্থ কী দিয়ে তৈরি হবে? কণা দিয়ে তৈরি। মেইন বৈশিষ্ট্য, ফার্স্ট বৈশিষ্ট্য কী দাঁড়ালো? পদার্থ কিন্তু কণা দিয়ে তৈরি, ঠিক আছে? এইবার পদার্থ যে কণা দিয়ে তৈরি সেটা আমরা কী করে বুঝবো? পদার্থ যে কণা দিয়ে তৈরি সেটা আমরা কী করে বুঝবো? ধর 1 লিটার আমার কাছে জল আছে, ওর মধ্যে আমি কী করলাম? চিনি ওর মধ্যে আমি দ্রবীভূত করলাম। এবার চিনি, তুই 1 লিটার জল মাপলি স্কেল দিয়ে, যে পর্যন্ত ছিল, 1 চামচ চিনি দিলি, ও কি বাড়বে জলের উচ্চতা? নাকি চিনিখানা ওর মধ্যে গুলে যাবে? গুলে যাবে। তাহলে চিনি যে জলের মধ্যে গুলে গেল কি করে সম্ভব হলো? যদি ওইখানে যদি একটা তার শক্ত ইটির মতন হতো, ঠিক আছে, যদি শক্ত ইটির মতন হতো, তাহলে কি জলটা যদি ইটির মতো, তাহলে কি ওর মধ্যে চিনি গুলতে পারতো? তার মানে কি ওই যে জলের ভেতরে কি আছে? স্পেস আছে। স্পেস কি করে সম্ভব? তার মানে ফাঁকা ফাঁকা জায়গা আছে। ফাঁকা ফাঁকা জায়গাটা কী করেছে না, তার মানে এটা বোঝা যাচ্ছে বিভিন্ন কণা, একটা কণা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, সেই কণাগুলো এমনভাবে সাজানো। অর্থাৎ ধর একটা ঘরের মধ্যে অনেকগুলো বল রাখলি, তুই অনেকগুলো বল যদি রাখিস, কিন্তু বলগুলো যদি পাশাপাশিও থাকে, তাদের ওর মাঝে কিছু না কিছু ফাঁকা জায়গা থাকবে। তুই যদি জল ঢালিস, দেখবি জল ওই ফাঁকা জায়গার মধ্যে পূরণ হয়ে যাবে। কিন্তু তার মানে কি ওই রিজিড না কিন্তু ব্যাপারটা। তার মানে প্রত্যেকটা পদার্থই কী দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি। অর্থাৎ তার মানে জলের মধ্যে কি আছে? কণা আছে। এবং কণার মধ্যে কি ফাঁকা স্থান আছে, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এবং আরও দেখবো যে কণাগুলো কি সারাক্ষণ কি নড়াচড়া করতে থাকে, সারাক্ষণ কি চলমান, সেটা আমরা জানবো। কীভাবে জানবো একটু পরে বলছি সেটা। তার আগে আমরা দেখে নিই যে পদার্থের কণাগুলো কতটা ক্ষুদ্র হতে পারে কণাগুলো। আমরা যা কল্পনা করি তার থেকেও, হ্যাঁ, আমরা যা কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র। মানে ধর আমরা কী করলাম, এক বালতি জল নিলাম, জলের মধ্যে আমরা কী করলাম? কিছুটা পরিমাণে ডেটল মিশালাম, ফার্স্টে মিক্স করলাম, একটা হালকা সেন্ট পাবো। ওই জার থেকে আবার আমি করলাম 1 গ্লাস জল আবার তুলে ফেলে দিলাম, দিয়ে আবার নতুন 1 গ্লাস জল মিশালাম। তাহলে জলের কালারটা কিন্তু আস্তে আস্তে কি হালকা হতে থাকবে, এবং কি সেন্টখানাও কিন্তু একটু কম হতে থাকবে, ঠিক আছে? আবার 1 বালতি, মানে 1 গ্লাস তুলে নিলাম, দিয়ে আবার জল দিলাম, কী হবে? আবার একটু হালকা হবে। কিন্তু এইভাবে কিন্তু অনেকবার করতে পারবো আমরা। তারপরেও দেখবি যে একটা টাইমের পরেও কিন্তু দেখা যাচ্ছে কিছু না কিছু মানে থেকেই যাচ্ছে। তার মানে এরা বোঝা যাচ্ছে যে আমরা মানে যতই মানে 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 লঘু করতে থাকি, তারপরেও কিন্তু একটা থাকে। তো ঘটনা হচ্ছে, তার মানে আমরা তাহলে কল্পনা করতে পারি যে পরমাণুর কণাগুলো আমরা যতটা ক্ষুদ্র কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র। কারণ যদি ক্ষুদ্র না হতো তাহলে তো পসিবল হতো না, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে আসি যে পদার্থের কণাগুলোর ধর্মের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা বললাম যে ফাঁকা স্থান বর্তমান আমরা কী করে বলে দিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কণাগুলো সারাক্ষণ কী হয়? চলমান। সেটা সে তরলের হোক বা গ্যাসের পদার্থের ক্ষেত্রে হোক বা তোর কঠিনের ক্ষেত্রে। কিন্তু যত আমরা কঠিন থেকে গ্যাসের দিয়ে যাবো তত কী হবে? সেই জিনিসটা বোঝা যাবে যে মানে অনেক বেশি প্রমিনেন্ট। গ্যাসের ক্ষেত্রে তত অনেক বেশি প্রমিনেন্ট। কী করে প্রমিনেন্ট বোঝা যাবে? অর্থাৎ ধর আমাদের এই জায়গায় ঘরের মধ্যে একটা ঘর আছে, ঘরের মধ্যে গ্যাস আছে, আমি যদি এক কোনায় একটা ধূপকাঠি জ্বালাই, কী হবে? সারা ঘরে ছড়াবে। এটা কী করে পসিবল? আমি তো যাইনি ধূপকাঠির কাছে, কিন্তু ধূপকাঠির গন্ধ তো সারা ঘরে ছড়ালো। কী করে ছড়ালো? কী করে ছড়ালো? কারণ ধূপকাঠির থেকে যে গন্ধ যে সৃষ্টি হলো, ওইখানে তার মানে কি বায়ুর মাধ্যমে বিভিন্ন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় অটোমেটিক চলে গেল। এটা কী করে পসিবল? যদি বায়ুর কণাগুলোই না গতিশীল হয়,
তাহলে তো নড়াচড়া করা পসিবল না। আর এই যে একটা জিনিস, একটা গ্যাস আর একটা গ্যাসের সাথে মিশে গেল, এই যে দুটো দুজনের গতিশক্তি তো আলাদা, একটা জিনিস আরেকটার সাথে মিশে গেল, এই যে মিশে যাওয়ার যে ইচ্ছা, মানে নিজে নিজে যে মিশে গেল, এই ঘটনাটাকে বলা হয় ব্যাপন। কি বলা হয়? ব্যাপন বলা হয়। ঠিক আছে, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, যে দুটো ভিন্ন পদার্থের কণাগুলো এরকম নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াকে কি বলা হচ্ছে? ব্যাপন। এইবার আমি একটা জিনিস বলি, যদি আমরা তাপ যদি বেশি প্রয়োগ করি তাহলে কি হবে? ব্যাপন বাড়বে না কমবে? ব্যাপন বাড়বে। হ্যাঁ, কারণ তার গতিশক্তি তত বেড়ে যাবে, যত বেশি গতিশক্তি হবে তত কি ওর নড়াচড়া করার ক্ষমতা বাড়বে, তত কি মানে ব্যাপনের হার বাড়বে। এটার আমরা সবচেয়ে ভালোভাবে উদাহরণ কীভাবে দিতে পারি? ধর একটা গ্লাস নিলি তুই, গ্লাসের মধ্যে তুই কী করলি? কপার সালফেট তুতে একটা ঠান্ডা জলের মধ্যে নিলি, একটা গরম জলের মধ্যে নিলি, দেখি কোনটা তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়? কোনটা তাড়াতাড়ি দ্রবীভূত হবে? গরম। কেন গরমের মধ্যে দ্রবীভূত হবে তাড়াতাড়ি? কারণ যেহেতু তাপ বেশি আছে সেজন্য অণুগুলোর কি গতিশক্তি অনেক কি বেশি থাকবে, সেজন্য নড়াচড়া বেশি করবে, তাই তাড়াতাড়ি মিশে যেতে চাইবে। এর একটা উদাহরণ আছে কি জানিস তো? বল তাড়াতাড়ি। গরম জল করে দেখবি জামা কাপড় কাচা হয়। দেখবি গরম সার্ফ করে, কারণ ওই যে ধুলো কণাগুলো আছে তার অতি লঘু হতে থাকে, তাহলে তাড়াতাড়ি গুলিয়ে বেরিয়ে আসে জামা থেকে। আচ্ছা, এইবার আমরা যাব, সেটা হচ্ছে পদার্থের কণাগুলো কি করে? পরস্পরকে কি করে? পদার্থের কণাগুলো একটা ধর্মের মধ্যে পড়ে, পদার্থের কণাগুলো সবসময় পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আর সেই আকর্ষণ বল যদি না থাকতো তাহলে কি একটা ইট কি ইটের মতো অবস্থায় থাকতো না, বা একটা তরল তো খুলে যেত, মানে যাই হোক, মানে হচ্ছে। কিন্তু এবার ঘটনা হচ্ছে এই জিনিসটা কেমন, এই অ্যারেঞ্জমেন্টটা কেমন, সেটা এখন এখানে এত ডিটেলসে নেই। অ্যারেঞ্জমেন্ট অনেক রকমের হতে পারে। ধর কেমন হতে পারে, যে একটা তুই 5টা বল নিলি, পর এরকম সাজাতে পারিস, তাহলে এক রকমের কানেকশন হলো। বা 3টে বল এক জায়গায় নিলি, 2টো বল তার মাঝে উপরে সাজালি, বা তুই এরম গোল করে সাজাতে পারিস। তাহলে অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করছে ও কতটা শক্তিশালী, মানে ওর বাঁধন কতটা শক্তিশালী। ঠিক আছে, এই যেমন এই জায়গায় আমাদের এখানে একটা জিনিস আছে, ছবি দিয়ে আছে, যদি বইটা থাকে তাহলে বোঝা যাবে যে এই জিনিসটা আরো ভালো করে বুঝবে আরো পরমাণু থেকে। হ্যাঁ, বোঝা যাবে। এই যে যেমন ধরো এখানে যে বলেছে ইদু মিশমি নৃত্যশিল্পীরা, তারা একটা বিশেষভাবে, না যদি আমি ছবিটা এখানে দেখানোর চেষ্টা করবো একবার, যদি কারোর কাছে না থাকে তো ঠিক আছে। এই যে এইভাবে যে অ্যারেঞ্জমেন্ট, একটা অন্যরকম অ্যারেঞ্জমেন্ট, যদি এইখানে যদি এরকম থাকতো যে শুধু নর্মাল হাত ধরে আছে লম্বা করে, তাহলে তাদের যে অ্যারেঞ্জমেন্ট, বা তারপর আর একটা অ্যারেঞ্জমেন্ট হতো কি নর্মাল শুধু কেউ কারো হাতে টাচ করে আছে, ধরেও নি, তাহলে এদের কি সবার শক্তি একই রকম হবে? কম্প্যাক্ট হিসাবে শক্তি কিন্তু একই রকম হবে। তার মানে প্রত্যেকটা পরমাণুর মধ্যে, মানে প্রত্যেকটা পদার্থের মধ্যেও কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্টগুলো, সেই অ্যারেঞ্জমেন্টগুলো কি বিভিন্ন রকমের, সবগুলো কিন্তু সমান না। ঠিক আছে, আবার একটা জিনিস, ধর একটা লোহার পেরেক, এক টুকরো চক, একটা রাবার ব্যান্ড নেওয়া হলো, ঠিক আছে, যে তাদের উপর আমরা আঘাত করলাম, ভাঙার চেষ্টা করলাম, যে সবার ক্ষেত্রে কি আমার একই বল প্রয়োগ করার প্রয়োজন হবে? বা সবার ক্ষেত্রে কি আমার, তার মানে কি সবার কিন্তু সহনশীলতা একরকম হবে না, ঠিক আছে? তার মানে কি প্রত্যেকটার যে অণুগুলো সেগুলো একই রকমভাবে আটকানো নেই, প্রথম কথা, আর একই রকম আকর্ষণ বল দ্বারা কিন্তু নেই। তো এটা ডিপেন্ড করছে কোন পদার্থ তার উপর। ঠিক আছে, আচ্ছা, এই যে যেন আমি বললাম একটু আগে, যে বললাম যে এখানে বলেছে যে নিচের কোনগুলো পদার্থ, যেমন চেয়ার, বায়ু, ভালোবাসা, গন্ধ, ঘৃণা, বাদাম, চিন্তা, ঠান্ডা, এর মধ্যে আশা করি সবই তো, হ্যাঁ, চিহ্নিত করার জন্য এর মধ্যে কোনটা পদার্থ কোনটা পদার্থ নয়, স্বাভাবিক ব্যাপার। এই চিন্তা, তারপরে ভালোবাসা, এইগুলো নিশ্চয়ই পদার্থের মধ্যে পড়ে না। ওই বাদাম, চেয়ার, এগুলো কি পদার্থ? ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস বলা আছে জায়গায়, বলছে যে গরম রান্না করা খাবারের গন্ধ অনেক মিটার দূর থেকে পাওয়া যায়, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে গেলে অনেক কাছে যেতে হয়। কেন বল? ব্যাপন ক্রিয়া তাড়াতাড়ি হয়, কারণ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি ব্যাপন ক্রিয়া তাড়াতাড়ি হয়, ওই জন্য। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা যাব পদার্থের বিভিন্ন অবস্থা। পদার্থের বিভিন্ন অবস্থা কি কি আছে? আচ্ছা নীলা, এবার পদার্থের কয়টা অবস্থা আছে? 3খানা। কি কি? তরল, গ্যাসীয় আর কঠিন। আমরা কিন্তু এরপরে আরো 2খানা অবস্থা পড়বো, তবে আগে আপাতত আমরা 3টেই পড়বো। এরপরে আরো 2টো অবস্থা, একটা প্লাজমা স্টেট আর একটা হচ্ছে কি, হ্যাঁ, কনডেনসেট যেটা আছে সেটা আমরা পড়বো, সেটা আমরা একটু পরে পড়বো। আপাতত আমরা 3টে বেসিক যেটা আছে সেটা নিয়ে পড়বো। সেটা হচ্ছে একটা হচ্ছে কঠিন বা সলিড স্টেট, একটা কি তরল বা লিকুইড স্টেট, আর একটা হচ্ছে কি গ্যাসীয়। এইবার 3টে পদার্থের যদি আমরা ধরি, তার মধ্যে আমরা যদি কঠিন যদি আমরা হিসাব করি, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সংকোচনশীলতা নগণ্য। কি নগণ্য? অর্থাৎ এদেরকে আমরা সংকোচন, অর্থাৎ ধর আমি একটা ইট আছে, ওটা আমি চাপ দিই, ওটাকে আমি ছোট করতে পারবো? ছোট করতে পারবো না। ঠিক আছে, কিন্তু যদি একটা গ্যাস থাকে, ধর 1 লিটার গ্যাস কোনো একটা সিলিন্ডার রাখা যায়, ওটা আমি প্রেশার দিয়ে তো আমি ওর দাবায় রাখতে পারবো না। ওটা আমি, কারণ যে আমাদের যে এলপিজি যে সিলিন্ডার হয়,
বা ইয়ে, সেগুলোতে অনেক পরিমাণ গ্যাস থাকে, কিন্তু সেগুলো কিন্তু দাবানো থাকে, দাবানোর কারণে তরলে পরিণত হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, কঠিনের ক্ষেত্রে মেন বৈশিষ্ট্য হচ্ছে ওদের নিজেদের আকৃতি বজায় রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কি করা যায়? আকৃতি। এদের আকার নির্দিষ্ট সীমারেখা আছে, নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে। কঠিনের ক্ষেত্রে এই সব বিশেষ বৈশিষ্ট্য আছে। ঠিক আছে। মানে আঘাত করলে বা টানলে সহজেই কিন্তু আমি এর কিন্তু ইয়ে করতে পারবো না। এবার দেখ, এবার কোশ্চেন আছে, আকৃতি বা আয়তন পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, এবার দেখ কোশ্চেন আছে যে একটি রাবার ব্যান্ডকে যদি আমি টানি তার তো আকৃতি পরিবর্তন হয়ে যায়, বড় ছিল ছোট হয়ে গেল, তাহলে এটাকে আমি কঠিন বলতে পারবো কি না? একে আমি তরল বলবো না গ্যাসীয় বলবো? রাবার ব্যান্ড কিন্তু তো আকৃতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে আমি কি বলবো এর? বল। দুইখানের মাঝখানে হবে, তাই না? না, এটাও কঠিন পদার্থ, কারণ রাবার ব্যান্ড আমি টানলাম তখন কি হলো, বৃদ্ধি পেলো, কিন্তু আমি যখন মানে আকৃতি পরিবর্তন হয়ে গেল, কিন্তু যখন আমি ছেড়ে দেবো তো আবার নিচের জায়গায় চলে আসবে। বোঝা গেল? তার জন্য রাবারও কি একটা কঠিন পদার্থ। আচ্ছা, তাহলে চিনি আর লবণের বিষয়ে কি বলা যেতে পারে? চিনি লবণকে আমি যে পাত্রে রাখি সেই পাত্রেরও আকার ধারণ করে, ঠিক কিনা? আর কঠিনের নিয়মটা কি ছিল? কঠিন তো তার আকৃতি পরিবর্তন করে না, মানে আকার তো ধরে রাখতে চাই। তাহলে এই চিনি আর লবণ কি তাহলে কঠিন পদার্থ বলবো না, কি তরল বা গ্যাসীয়? চিনি হচ্ছে কঠিন পদার্থ। হ্যাঁ, কেন কঠিন বলবো? না না, জাল দিলে না। বল, চিনিকে আমি কেন কঠিন বলবো? যেহেতু ওর আকার মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি ধর একটা গোল জারের মধ্যে রাখলে গোল হয়ে যাবে, লম্বার মধ্যে রাখলে লম্বা হয়ে যাবে, তাহলে কেন আমি কঠিন বলবো ওকে? কঠিন পদার্থের ধর্ম কি? সে তো আকৃতি পরিবর্তনে বাধা দেয়, কেন বলবো? কত নিজের আকৃতি বজায় রাখার চেষ্টা করে। না, দেখ অ্যাকচুয়ালি কি, আমরা চিনি যেভাবে দেখছি অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। চিনির যে মেন জিনিস, যে ফান্ডামেন্টাল জিনিস, সেটা হচ্ছে ওর যে কেলাস, চিনি লবণের যে বেসিক যে কেলাস, সেই কেলাসের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওগুলো তো আমি সব ধরে নিয়ে, তো আমি ধর একটা লোহার একটা কাজ করি, এমন একটা কাজ করি যে লোহার যে শিকল যে তৈরি হয় দেখেছিস তো, গোল গোল গোল, ওগুলো তো আমি সব খুলে দিই দেওয়ার পর ওটা তো লোহা, ওগুলো দিয়ে এবার যদি আমি একটা ঝুড়ির মধ্যে রাখি, ও ঝুড়ির মতন আকার নিয়ে নেবে। যদি মালগাড়ির মধ্যে গিয়ে মালগাড়ির মতন আকার নিয়ে নেবে, তাহলে কি ওটা কি কঠিন না? ওটা কি তাহলে গ্যাসীয় বা তরল হয়ে গেল নাকি? তাহলে ওর যে ইউনিট, একটা ইউনিট, সেটার তো কোনো চেঞ্জ হচ্ছে না। একই রকম ওই চিনি আর লবণের যে কেলাসটা আছে, ওর যে একটা ইউনিট, সেই ইউনিটের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। সেটা আমরা খালি চোখে নাও দেখতে পারি, সবসময় আমরা খালি চোখে সব কিছু দেখে নেবো এ তো সম্ভব না। যাই হোক, আচ্ছা তাহলেই হয়ে গেল। এইবার আমরা যাব, সেটা হচ্ছে এবার আমরা তরল অবস্থায় যাব। তরলে আমরা কি জানি? তরলকে যদি আমরা কোনো মাটির উপরে রাখি তাহলে কি হবে? তরল না, ধর আমি কোনো যে মাটির উপরে রাখলাম, তাহলে কি হলো? তরলের কি অবস্থা দাঁড়াবে? তো ছড়িয়ে পড়বে। কিন্তু আমি যদি এক টুকরো যদি আমি এখানে লোহার কোনো টুকরো রাখতাম, ওকে ছড়িয়ে পড়তো না, কিন্তু তরল ছড়িয়ে পড়বে। অর্থাৎ তরলের এই বৈশিষ্ট্য এইখানা, ওর কিন্তু আকার ধরে রাখা কিন্তু ওর বৈশিষ্ট্য না, ওর চেষ্টাও সবসময় কি? প্রবাহিত হওয়া। কি চেষ্টা? তরলের ধর্ম হচ্ছে কি? প্রবাহিত। ওই জন্য একে বলা হয় প্রবাহী। কি বলা হয়? প্রবাহী বা ফ্লুইড। কি বলা হয়? প্রবাহী বা ফ্লুইড। এর যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কি করে? আকার ধারণ করে। এবার আমরা দেখব যে ব্যাপন। আমরা একটু আগে দেখলাম গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপন হচ্ছে। ব্যাপন কিন্তু শুধুমাত্র গ্যাসের সাথে গ্যাসের হয় না, তরলের মধ্যে কঠিনের ব্যাপন হতে পারে, তরলের মধ্যে তরলের ব্যাপন হতে পারে। ঠিক আছে। কঠিনের সাথে গ্যাসেরও ব্যাপন হয়। মানে এই যে বলা আছে যে কঠিন তরল গ্যাসীয় পদার্থ সবাই কি তরলেও ব্যাপিত হতে পারে। ঠিক আছে। কঠিন তরল গ্যাসীয় মানে গ্যাসের মধ্যেই আমি গ্যাসও মানে তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত হতে পারে। কারণ গ্যাস দ্রবীভূত হয় জন্যই কি, ওই যে অক্সিজেন, বাতাসের অক্সিজেন দ্রবীভূত হয় জন্যই কি, যে মানে বাতাসের অক্সিজেন জলের মধ্যে দ্রবীভূত থাকে বলে যে জলজ যে প্রাণীগুলো তারা কি পায়? অক্সিজেন পায়। তারপরে কি কঠিন কোনো জিনিস আমি চিনি গুলে গেল, বা যদি আমি কোনো তরল কোনো ধর আমি নীল মেশালাম, মিশে গেল, ওগুলো সব কী হয়ে গেল? তার মানে তরলে তরলে ব্যাপন হয়ে গেল। ঠিক আছে, এরম ব্যাপার। আচ্ছা, এবার যদি একটু গ্যাসীয় অবস্থা, এই জায়গায় এমন একটা প্রশ্ন বললো যে এমন একটা জিনিস আছে, ফানি যদিও, যে গ্যাস বেলুন বিক্রি করে সেরকম একজন ব্যক্তি, যে গ্যাস বেলুন বিক্রি, তুমি গিয়ে জিজ্ঞাসা করো তার কাছে যে সেই সিলিন্ডার থেকে সে কয়টা বেলুন ভরা সম্ভব, আর তার ওর মধ্যে কী গ্যাস আছে। এটা নাকি গ্যাস বেলুন যে ভর্তি করে তার কাছে গিয়ে নাকি জিজ্ঞাসা করা লাগবে। তাহলে কি জ্বালা। যাই হোক, তো আমরা যেখানে একটা দেখবো, সেটা হচ্ছে একটা ছোট্ট টেস্ট দেখবো। ঠিক আছে। একটা ইঞ্জেকশন দেওয়ার যে সিরিঞ্জটা নিয়ে মাথাখানার থেকে ইঞ্জেকশনটা খুলে দেবো, দিয়ে ওপরে যে জায়গাটা আছে ওটা সিল করে দেবো, আর মানে যেটা পিস্টন সেখানে বের করে নেবো।
বের করার পরে আমি কি করবো, ওর মধ্যে গ্যাস রাখবো, ওর মধ্যে কঠিন রাখবো, ওর মধ্যে তরল রাখবো। এইবার আমি পিস্টনখানা ভরার চেষ্টা করবো, দিয়ে এবারে প্রেশার দেবো, যে দেখবো তোর কী মনে হচ্ছে যে কোন ক্ষেত্রে পিস্টনটা বেশি পর্যন্ত পাঠানো সম্ভব। গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে পাঠানো সম্ভব। তার মানে গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি কি ফাঁকা জায়গা থাকে, ও বেশি নড়াচড়া করে। তরলের মধ্যে তার থেকে কম, আর কঠিনে তো একেবারেই কম, ঠিক আছে, কিন্তু থাকে, ফাঁকা জায়গা থাকে। যাই হোক, এই ধর্মের উপর ভিত্তি করে আমাদের যে বাড়িতে যে রান্না করার যে গ্যাস এলপিজি, তার পুরো নাম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাতে কি পেট্রোলিয়াম গ্যাসটা লিকুইফাইড করা থাকে, অর্থাৎ এত চাপ দেওয়া থাকে যে তরলে পরিণত হয়, এত কাছাকাছি চলে আসে না, কারণ কি গ্যাসের থেকে তরলের অণুগুলো কি বেশি কাছাকাছি থাকে। আবার যদি আমরা হিসাব করি যে সিএনজির পুরো নাম কি, কম্প্যাক্ট না কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে কম্প্রেসড হয়ে আছে, ঠিক আছে। তো তাহলে এই জন্য অধিক এই তার মানে এই গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা ধর্মটা কি অধিক পরিমাণে, যেটা কিন্তু কঠিনের ক্ষেত্রে একদমই কম ছিল, অর্থাৎ নগণ্য। অর্থাৎ সেই ধর্মের জন্য কিন্তু সিলিন্ডারের মধ্যে অনেক বেশি আয়তনের গ্যাস রাখা সম্ভব হয়, ঠিক আছে। গ্যাস বেশি প্রেসার দিলে তরল হয়ে যায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এইবার একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গ্যাসের যে অণুগুলো আছে সেটা কি সারাক্ষণ তো নড়াচড়া করে, একটু বেশিই নড়াচড়া করে বাকিদের থেকে। এই যে নড়াচড়া করার কারণে কি হয়, অর্থাৎ যে পাত্রের দেয়ালে রাখা থাকে সেই পাত্রের দেয়ালে গিয়ে কি করে, আঘাত করে। তাহলে আঘাত যে করে তার ফলে পাত্রের দেয়ালে কী তৈরি হয়, একটা চাপ সৃষ্টি হবে, মানে একটা বল সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে, একটা বল সৃষ্টি হবে, এবং বল এই একক ক্ষেত্রফলের উপর যেটুকু বল সেটাকে কি বলা হবে, চাপ। একক ক্ষেত্রফলের উপর যা বল, বলের সংজ্ঞা কি, বল বাই ক্ষেত্রফল। মানে কি একক ক্ষেত্রফলের উপর কতটুকু কি বল। আচ্ছা, আমি কি বললাম, বলের সংজ্ঞা বললাম না চাপের সংজ্ঞা কি, বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যেটুকুনি কি পড়ে, বল পড়ে, সেটুকুই কি চাপ। তাহলে এই যে গ্যাসের অণুগুলো যে পাত্রের দেয়ালে যে বল প্রয়োগ করলো, এইটার কারণে কি তৈরি হবে, তাহলে একটা চাপ তৈরি হবে। একক ক্ষেত্রফলের হিসাব করলে চাপ পাবো আমরা। এই চাপটা আবার আমরা বিভিন্নভাবে মাপবো, সে আমরা পরে দেখব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিসের জায়গায় আছে, সেটা হচ্ছে ঘনত্ব কাকে বলে। ঘনত্ব মানে কি, একক আয়তনের ভরকেই বলা হয় ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। মানেটা কি, ঘনত্ব মানে ভর বাই আয়তন। অর্থাৎ তোর আমি যদি এরকম বলি, ধর 5 লিটার তোর কাছে দুধ আছে, ঠিক আছে, সেই 5 লিটার দুধের 5 লিটার নামের অন্যভাবে ধরি, আমরা এটা এরকমভাবে ধরি, 5 সেমি কিউব দুধ আছে, ঠিক আছে। আর ওর ওজন বললাম আমি, ওর ভর মাপলাম, সেটা ধর 1 গ্রাম হলো। তাহলে 5 সেমি কিউবের ওজন যদি 1 গ্রাম হয়, আবার দুধের জায়গায় যদি আমি মনে করি মধু নিলাম, সেটাও 5 সেমি কিউব, কিন্তু যদি 1 গ্রামের জায়গায় সেই মধুটার ওজন কত হয়ে যাবে, মানে ভর কত হবে, দেখা গেলো 3 গ্রাম। তাহলে কি দুটোরই কিন্তু আয়তন কিন্তু সেম, কিন্তু দুটোর ওই সেম আয়তনে কি ভর একই। তার মানে কি দুধের থেকে যে মধুটা ঘন বেশি, সেটা বোঝা যাচ্ছে তো। এই ঘন ব্যাপারটা মাপার জন্য যে জিনিসটা ব্যবহার করে সেটা হচ্ছে ঘনত্ব। কি করে মাপবো, ভর বাই আয়তন। তাহলে ওইদিকে ভর কত ছিল, 1/5 হবে, এদিকে 3/5 হবে, নিশ্চয়ই 1/5 থেকে 3/5 বড়। হ্যাঁ, লোহার তুলো দিয়ে দিয়ে লোহার তুলো, ঠিক আছে। তো যাই হোক, তো অনেকভাবেই দেওয়া যাবে। না, সেমি কিউব দেওয়া দরকার আছে, কারণ আয়তন মাপার এককটা তো জানা লাগবে। সবকিছু সোজাভাবে করলে হবে না, কারণ আয়তনের যদি একক জিজ্ঞাসা করে, তো যদি এবার হিসাব করে যে ঘনত্বের একক কি করবি, ঘনত্বের একক কি বল, সেমি কিউব ঘনত্বের একক। তাহলে এই বুঝলি ঘনত্বের একক কি হবে, তাহলে ভর বাই আয়তন কি হবে, সিজিএস এ কি হবে, আর এসআইতে কি হবে, ভর বাই আয়তন। তাহলে সিজিএস পদ্ধতি ভরের একক কি, সিজিএস এ সেন্টিমিটার পার কিউব। সিজিএস এ ভরের একক কি, সিজিএস মানে কি, তার আগে বলিনি, সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে ভরের একক কি দাঁড়ালো, গ্রাম। তাহলে ভরের একক গ্রাম, আর আয়তন মাপা হবে কি দিয়ে, আয়তন মানে কি, আবার সিজিএস বলা হচ্ছে তো, আয়তন মানে কি আগে সেটা বল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সিজিএস মানে কি বললাম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি, সবই তো আমি দৈর্ঘ্যই মাপলাম,
তার মানে কি সবই সেমি দিয়ে মাপবো, সেমি ইন্টু সেমি ইন্টু সেমি কী হয়ে গেল, সেমি কিউব। তাহলে এদিকে কি ছিল গ্রাম আর এদিকে ছিল সেমি কিউব। তাহলে আমি কি বলেছি যে ভর বাই আয়তন, তাহলে গ্রাম বাই সেমি কিউব। তাহলে কি হবে অ্যাকচুয়ালি, তাহলে ঘনত্বের একক কি হলো, গ্রাম বাই সেমি কিউব। যদি আমরা এবার যদি আমি ট্রান্সফার করে এটা যদি আমি এসআই পদ্ধতি বলি, তাহলে ওই সিজিএসটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, গ্রামের জায়গায় কিলোগ্রাম হয়ে যাবে, আর সেকেন্ডখানা সেকেন্ডই থাকবে। তাহলে মিটার কিলোগ্রাম সেকেন্ড বা MKS, মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এটা ছিল CGS, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে এবার আমরা ভর মাপবো তাহলে কি দিয়ে, গ্রাম দিয়ে না কেজি দিয়ে, এসআইতে মাপবো না। এবার এসআইতে কি দিয়ে মাপবো তাহলে, ভর ভর কি দিয়ে মাপবো এসআইতে, কিলোগ্রাম দিয়ে মাপবো। কেবল বললাম মিটার কিলোগ্রাম সেকেন্ড, তাহলে কিলোগ্রাম দিয়ে মাপবো। তাহলে কিলোগ্রাম আর আয়তন কি দিয়ে মাপবো, এবার আয়তন কি দিয়ে মাপবো, আয়তন মানে কি সেই ফর্মুলা বল দাদা, আয়তন মানে কি, ফর্মুলাটা কি, আয়তন মানে কি, কেবলই বললাম আয়তনের ফর্মুলাটা, ছোট্ট জিনিস ছোট্ট জিনিস। আয়তন মানে কি, আয়তন মানে বললাম না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি, উচ্চতা। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওর সাথে যদি উচ্চতা গুণ করে দিয়ে কি পাবো, আয়তন। এটা সিম্পল ব্যাপার। তাহলে তিনবার দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য যা দিয়ে মাপবো মিটার দিয়ে মাপবো, প্রস্থ তাই দিয়ে মাপবো, উচ্চতাও তাই দিয়ে মাপবো। তাহলে তিনবার এবার মিটার আসবে, তাহলে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার কি হয়ে গেল, মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে আয়তনের একক কি, মিটার কিউব। কেবলই তো বেরোলো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করার পরে। তাহলে এসআই পদ্ধতিতে আয়তনের একক মিটার কিউব, এসআই পদ্ধতিতে ভরের একক কি ছিল, কেজি। তাহলে আমার ঘনত্বের একক কি বেরোবে, ভর বাই আয়তন করলে কি বেরোবে, কেজি পার মিটার কিউব, সোজা হিসাব। হ্যাঁ, সিজিএসে কি ছিল, গ্রাম পার সেমি কিউব, এতে হচ্ছে কেজি পার মিটার কিউব। কেন হলো সেটা বলে দিলাম যে কেন হলো, ঠিক আছে। সিম্পল বিষয় কিন্তু একটু বোঝা লাগবে হালকা করে, আস্তে আস্তে হবে, একদিনে কি হবে নাকি সব। আচ্ছা, তারপর আমরা দেখবো যে পদার্থ, আচ্ছা এবার পদার্থ কি তার অবস্থার পরিবর্তন করতে পারে, ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা দেখে নিলাম যে তরল কি, কঠিন কি, গ্যাস কি। এবার কি এরকম কি সম্ভব যে যে পদার্থ কঠিন আছে সেই পদার্থ তরলে পরিণত হয়, বা যে পদার্থ তরল আছে সেই পদার্থ কি গ্যাসে পরিণত করা যায়, বা গ্যাসকে কোনো সময় তরলে পরিণত করা যায়, আর তরলকে কোনো সময় কঠিনে করা যায়। আবার এরকম কি আছে যে ডাইরেক্ট সরাসরি তোর কঠিন থেকে বাষ্প, আর বাষ্প থেকে ডাইরেক্ট কঠিন, এরকম কি সম্ভব, সবই তো হ্যাঁ বলেছি। উদাহরণ বলতো, কঠিন থেকে ডাইরেক্ট বাষ্প, তো যাই হোক। তো ঘটনা হচ্ছে, দেখ এবার আমরা দেখব সেটা হচ্ছে যেমন ধর আমরা যে জলের কথাই বলি, তাহলে জলের কঠিন অবস্থায় ওর রূপটার নাম কি, সরি। তারপরে হচ্ছে তরল অবস্থায় কি, তরল অবস্থায় জলের নাম কি, তরল অবস্থায় জলের নাম বল, আরে জল আর গ্যাসীয় অবস্থায় জলের নাম কি, এবার একটু আলাদা আছে। গ্যাসীয় অবস্থায় জলের, হ্যাঁ জলীয় বাষ্প। তিনটেরই কিন্তু সংকেত কিন্তু H2O হবে, কিন্তু যখন আমরা বরফ বোঝাবো তখন H2O ব্র্যাকেটে S লিখবো, S ফর সলিড। যখন আমরা জল বোঝাবো তখন H2O ব্র্যাকেটে L লিখবো, অর্থাৎ লিকুইড। আর যখন আমরা গ্যাস বোঝাবো তখন H2O ব্র্যাকেটে G, ঠিক আছে, জলীয় বাষ্প বোঝাবো। আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য করা যাবে। দেখ আমরা একটা বিকারের মধ্যে জল নিলাম, ঠিক আছে, জল নিলাম, নেওয়ার পরে তার মধ্যে একটা থার্মোমিটারও নিলাম তার পাশে, আর একটা কাঁচদণ্ড নিলাম, আর নিচে হচ্ছে তার আগুন জ্বালালাম, ঠিক আছে। দিয়ে আগুন জ্বালালাম, দিয়ে জলটা গরম করছে, আস্তে আস্তে গরম হচ্ছে। এবার আস্তে আস্তে দেখবি একটা টেম্পারেচার তো বাড়বে, থার্মোমিটার আছে জায়গায়, জলটা একটু নাড়াতে থাকবে যাতে সব জায়গায় মানে তাপটা একবার প্রবাহিত হয়। এবার আস্তে আস্তে গরম হচ্ছে, দেখবি এমন একটা টাইম দেখবি যে যেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গেল না, তখন দেখবি জল আস্তে আস্তে ফোটা শুরু করলো, আস্তে আস্তে কী হবে, ফোটা শুরু করলো। কিন্তু দেখবি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পরেও, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পরেও কিছুক্ষণ জল কিন্তু টেম্পারেচার আর বাড়লো না, তখন কিন্তু জল বাষ্পীভূত হচ্ছে, জল বাষ্পীভূত হচ্ছে, টেম্পারেচার কিন্তু বাড়লো না। টেম্পারেচার তো বাড়ার কথা ছিল যদি আমি হিট দিচ্ছি, কিন্তু এই যে মানে তরল থেকে গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, ওই সময় তাপমাত্রা ফিক্স থাকলো, এর মানেটা কি, এর মানেটা কি? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তাহলে কেন তাপমাত্রা বাড়তে বাড়তে ওই জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেল, কি একটা ব্যাপার আছে বল। হ্যাঁ হ্যাঁ বল, লিন তাপটা কিসের সাথে যুক্ত, বাতাসের সঙ্গে জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। কিন্তু মানে এই জায়গায় কিভাবে রিলেটেড, তাহলে জলের লিন তাপের একটা মান আছে। হ্যাঁ আসলে লিন তাপটা কি আগে, এনার্জি, লিন তাপ কি,
জল থেকে বাষ্প হওয়ার যে শুধু জল থেকে বাষ্প না, মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে যখন আমরা পদার্থের পদার্থের যখন অবস্থার পরিবর্তন করি, পদার্থের যে সময় অবস্থান পরিবর্তন করি সেই সময় ওই অবস্থা পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপের দরকার হয়, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমার বরফ থাকে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলও কিন্তু থাকবে, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ আর জলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুটো কিন্তু টেম্পারেচার সেম, কিন্তু হিট কিন্তু সেম না, ওর মধ্যে যে হিট আছে সেটা কিন্তু সেম না। ঠিক আছে, নিশ্চয়ই বরফের থেকে জলের মধ্যে একটু বেশি হলেও হিট আছে। ঠিক আছে, এই যে এক্সট্রা হিট ওটা হচ্ছে তোর বরফ গলনের লিনতাপ। যেহেতু গলন হচ্ছে, তাহলে এবার যদি আমি হিসাব করি যে তরল থেকে যে সময় বাষ্পীভূত হচ্ছে সে সময়, তাহলে সেটা কি হবে না বাষ্পীভবনের লিনতাপ হবে। হ্যাঁ, সেই বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে জলের ক্ষেত্রে 537 ক্যালোরি পার গ্রাম, আর বরফ থেকে যখন জল হচ্ছে সে সময় কত 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে তাহলে এই লিনতাপটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। কি বলা হয়? ল্যাটেন্ট হিট, যা হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য দায়ী। ঠিক আছে, ল্যাটেন্ট কথার অর্থ হচ্ছে লুক্কায়িত অর্থাৎ হিডেন, ওটাখানে কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, আমরা তাহলে এইবার যদি আমরা হিসাব করি, একটা সংজ্ঞা হিসেবে দেওয়া হয় যে বলছে যে বায়ুমণ্ডলীয় চাপে, এটা জিনিসটা দেখি, বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কঠিন পদার্থকে, বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ চাপটা ফিক্স থাকা লাগবে, বায়ুমণ্ডলীয় চাপ, তাতে 1 কেজি কোনো কঠিন পদার্থ সেটাকে যদি তার গলনাঙ্কে গলিয়ে তরল পদার্থে রূপান্তর করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ওই কঠিনের গলন তাপ। কথাটার মানে কি বোঝা যাচ্ছে? কথাটার মানে কি বোঝা যাচ্ছে পল্লব? বোঝা যাচ্ছে? দেখ, তুই একটা কোনো কিছু নিলি, 1 কেজি মনে কর কঠিন পদার্থ নিলি, সেটা বরফ হতে পারে, ধর বরফই নিলি 1 কেজি নিলি, এরপরে কি বায়ুমণ্ডলীয় চাপ, মানে চাপটা ফিক্সড আছে, কারণ চাপ চেঞ্জ করলে আরও অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যাবে, তো চাপটা ফিক্সড আছে। তো 1 কেজি কঠিন পদার্থ আছে, ওইখানে তুই ওর যে গলনাঙ্ক কত হবে 0 ডিগ্রি, এবার 0 ডিগ্রিতে থাকাকালীন কিন্তু ওই বরফ কিন্তু সরাসরি জলে পরিণত হয়ে যাবে না, ওই বরফ থেকে জল হওয়ার জন্য যেটুকু পরিমাণ তাপ দরকার হবে সেইটুকু হচ্ছে ওই তোর গলনের লিনতাপ। কি হবে? সেইটুকু গলনের লিনতাপ। ঠিক আছে, এবার 1 কেজি হিসাব করেছে কেন? কারণ এবার তোর কাছে যদি আমি বলি যে 1 পুকুর জল আমার বাষ্পীভূত করা লাগবে, মানে 1 পুকুর বরফ আছে সেটাতে জলে পরিণত করা লাগবে, তাহলে আমার যতটুকু লিনতাপের দরকার হবে, আমি যদি 1 গ্লাস বরফ যদি জলে পরিণত করি, তাহলে কি আমার একই পরিমাণ লাগবে? নিশ্চয়ই লাগবে না। তাহলে আমার হিসাবটা তো সেইভাবে করা লাগবে, ওই জন্য এই জায়গায় 1 কেজি হিসাব করে যাবে, মানে 1 কেজিতে কতটুকু লাগে সেটা হচ্ছে ওর গলন তাপ। বোঝা গেল? আমি যদি একটা ধর মনে করি একটা মহাসাগর আমি ভর্তি একটা বরফ আছে, সেটা যদি আমি জলে পরিণত করতে চাই, তাহলে যে পরিমাণ আমার তাপ লাগবে সেটা কি আমার 1 বালতির ক্ষেত্রে সেম হবে নাকি? তাই সেম হবে না, তো আমার একটা কোয়ান্টিটি তো হিসাব করা লাগবে, ওই জন্য আমার 1 কেজির ক্ষেত্রে কতটুকু লাগবে সেটা হচ্ছে ওর গলন তাপ। তাহলে 1 কেজি তরলের ক্ষেত্রে যেটা হবে ওটা তাহলে কী হবে? ওর বাষ্পীভবনের লিনতাপ। ঠিক আছে, একই রকমভাবে। আচ্ছা, জলের ক্ষেত্রে জলের উষ্ণ কত? জলের স্ফুটনাঙ্ক কত? 273। স্ফুটনাঙ্ক কত? আচ্ছা, প্রথমে আগে বল জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি কি সেলসিয়াস, এটা মানে কত কেলভিন? পল্লব বল, 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 373 কেলভিন। 373 কেলভিন। কেলভিন স্কেলে, হ্যাঁ, কেলভিন স্কেলে সবসময় কি করা হয়? 273 এর সাথে এই যে, হ্যাঁ, 273 আমরা যখন কেলভিন থেকে, আর যে সময় আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাব সেই সময় আমরা সেলসিয়াস স্কেলের যা মান থাকবে তার সাথে 273 কি করব? যোগ করে দেবো। তাহলে এবার 373 যদি জলের স্ফুটনাঙ্ক হয়, তাহলে বরফের গলনাঙ্ক কত হবে এই স্কেলে? সোজা প্রশ্ন আমি একটু কঠিন করে করলাম, বল। হ্যাঁ, যাই হোক, তার মানে অ্যাকচুয়ালি বরফের গলনাঙ্ক মানে কি বোঝাচ্ছে? তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি মানে তাহলে কি 273, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে যদি 373 হয় তাহলে 100 বাদ দিলে কত থাকলো? 273, ওইখানে তার মানে 0 ডিগ্রি রিপ্রেজেন্ট করে। হলো? আচ্ছা বলতো, কেলভিন স্কেলে পরম উষ্ণতার মান কত? -273 কি? -273 কেলভিন পসিবল না। কেলভিন স্কেলে শুরুই হয় 0 কেলভিন থেকে, -273 কেলভিন কি করে হবে? -273 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, ওটাকেই তো 0 কেলভিন ধরা হয়, কিন্তু বাস্তবে ওই পর্যন্ত কোনো গ্যাসকে নিয়ে যাওয়া সম্ভবই না, তার আগেই ওই গ্যাস হচ্ছে তরলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ওরকম অ্যাবসলিউট 0 পাওয়া পসিবল না, ওই জন্য ওটাকে কি বলে? পরম বলা হয় বা অ্যাবসলিউট বলা হয়। ঠিক আছে, মানে ওর নিচে উষ্ণতা পসিবল মানে নিয়ে যাওয়া সম্ভব না।
হাইস্ট কত উঠতে পারে অনুভূতি হচ্ছে না যে এত ডিগ্রির বেশি আর 3-4 ডিগ্রি কেলভিনে যাওয়ার আগেই ওর চেঞ্জ হয়ে যায় পদার্থের অবস্থা। যাই হোক, আর এটা বলি সেটা হচ্ছে, আর মেন কথা হচ্ছে কোনো পদার্থই তো 100% পারফেক্ট না, না তো সবাই যে নিয়ম অনুযায়ী যে মানে ধর্ম পালন করবে তাও না, তার আগেই ওর অন্য অন্য ধর্ম শো করা শুরু করে। আচ্ছা, তাহলে এবার আমরা এসআই একক কেলভিন হয়ে গেল, কেলভিন বলে দিলাম। এবার হচ্ছে, আচ্ছা এবার আমি কী বলেছিলাম যে সরাসরি যদি আমরা কোনো কঠিনকে যদি তাপ দিই, তা কি সরাসরি তরলে না পরিণত হয়, ডাইরেক্ট বাষ্পে পরিণত হতে পারে? হতে পারে? কোনো কঠিনকে যদি আমরা তাপ দিই সরাসরি সে কি বাষ্পে পরিণত হতে পারে, তরলে না পরিণত? উদাহরণ দিলাম। হ্যাঁ হতে পারে, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড যদি নিই বা কর্পূর যদি তুই নিস, ঠিক আছে, যে ডাইরেক্ট যদি তুই হিট করিস ও ডাইরেক্ট কি বাষ্পে পরিণত হবে, ওগুলো কিন্তু কঠিন পদার্থ, কিন্তু ডাইরেক্ট কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। মোমবাতি? না না না, মোমবাতি, ঠিক আছে। আরে ফানুস রাই দিয়েছিস? ফানুসের ভিতরে যে আচ্ছা, তো এই ঘটনাটাকে কি বলে, এটা কি নামে পরিচিত, কি নামে পরিচিত? কি এই যে ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়াকে কি বলা হয়? কঠিন থেকে গ্যাস, কঠিনে ভবন। কঠিনী ভবন কি করে হয়? কঠিনী ভবন মানে কঠিনে পরিণত, ঊর্ধ্বপাতন কি বলা হয়? ঊর্ধ্বপাতন। আর যদি আমরা হ্যাঁ ডাইরেক্ট গ্যাস থেকে কঠিনে, তাকে বলা হচ্ছে অবক্ষেপণ, কি বলা হচ্ছে? অবক্ষেপণ। কঠিন তরল থেকে কঠিন, গ্যাস থেকে কঠিন উদাহরণ, গ্যাস থেকে কঠিন, এই তো এই যে হ্যাঁ, তা উল্টো করে দিলে হয়ে যাবে, টেম্পারেচারেরই তো ব্যাপার। ওটা যদি আবার ঠান্ডা করিস তো ডাইরেক্ট আবার ও কঠিনই পরিণত হয়ে যাবে, তরলে পরিণত হবে না, ঠিক আছে। তো যাই হোক, এবার হচ্ছে, আচ্ছা বল এক বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ তার মান কত হবে? এক বায়ুমণ্ডলীয় চাপের মান কত হবে? এক বায়ুমণ্ডলীয় চাপের মান কত হবে? এক বায়ুমণ্ডলীয় চাপ মান কত হবে বল? হ্যাঁ পাস্কেলে চাপের এসআই একক কি? পাস্কেল। তো পাস্কেলের মান কত? 1.01 × 10⁵ পাস্কাল, 1.01 × 10⁵ পাস্কাল, ঠিক আছে, এই কিন্তু মনে রাখবে, ঠিক আছে, 5 পাস্কাল, 1.01 × 10⁵ পাস্কাল। কত বললাম অতনু, কত বললাম? পাস্কাল, ঠিক আছে। এটা মানে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, 1 atmospheric pressure। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস দেখলাম, আমরা তো তরলের হিট দিচ্ছি যে সময়, সেই সময় ও কি ওর একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছালো, তারপর ও বাষ্পীভূত পরিণত হলো। এমন তো হয় যে আমি কোনো হিটই দিইনি, দেখা গেলো একটা বাড়িতে একটা জল রাখলাম, কোনো একটা পাত্রে, খোলা পাত্রে রাখলাম, একটা বালতিতে জল রাখলাম, বা পুকুরের জল দেখবি আস্তে আস্তে কমে যায় নিচের, আমি ধরে নিলাম নিচের দিকে যাচ্ছে না, পুকুর যদি শান দিয়েও বাঁধানো থাকে যে নিচের দিকে জল যাচ্ছে না, তারপর দেখি পুকুরের জল কমে যাচ্ছে। বা যদি তুই বালতিতে জল রাখিস, তারপর দেখি জল কমে যাচ্ছে। বা তুই জামা কাপড় যদি তুই ভেজা জামা কাপড় রাখিস, যে না কোনো জায়গায় নেড়ে দিলি, তারপরে কি হবে, ওটা শুকিয়ে যাবে। এটা কি করে পসিবল হচ্ছে? এটা কিন্তু স্ফুটনাঙ্গে পৌঁছাচ্ছে না, ওরম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই যে তরল সাধারণ অবস্থায় তার পৃষ্ঠতল থেকে যে আসতে, তরলের কণাগুলো কি সারাক্ষণ বলে না গতিশীল থাকে, এবার উপরেরগুলো একটু বেশি গতিশীল, কারণ উপরেরগুলো তো দেখ ভেতরের কণাগুলো একে অপরের সাথে আকর্ষণের ভেতরে থাকে, কিন্তু যে বাইরেরগুলো থাকে সেগুলো তার ওর সাথে আর তরলের সাথে কানেকশন থাকে না, উপরের পোর্শনটা ওপর দিকে ফাঁকা থাকে, গ্যাসের সাথে জোড়া থাকে, তখন আরও মুক্ত হতে চায়, এবার মুক্ত হতে যায়। তারপর তো সূর্যের আলোর একটা ব্যাপার আছে, যে দীর্ঘক্ষণ ধরে হিট হচ্ছে, দীর্ঘক্ষণ হিট হচ্ছে, সেটা একটা ব্যাপার আছে। তারপরে হাওয়া হচ্ছে, ঠিক আছে, বাতাসে জলীয়, সেগুলো আমি আসবো পরে। কিন্তু যাই হোক, এই যে সাধারণ অবস্থায় কোনো তরলের উপরিতল থেকে যে বাষ্পীভূত হয়ে যাওয়ার ঘটনা, তাকে বলা হয় বাষ্পায়ন। কি বলা হয়? বাষ্পায়ন বা ইভাপোরেশন। কি বলা হয়? বাষ্পায়ন, ঠিক আছে। কিন্তু এ দেখ, এইখানে কি একটা পৃষ্ঠতলীয় ঘটনা, কি ঘটনা এখানে? পৃষ্ঠতলীয় ঘটনা, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র সারফেসে উপরেই হয়। কিন্তু যদি আমরা স্ফুটনাঙ্কের কথা ভাবি, যখন স্ফুটন ঘটে যে সময় কি টকবক করে দেখবি পুরো একদম যা আছে সব ফুটা শুরু করে দেয়, মানে সমগ্র তলের একটা ঘটনা ঘটে। কিন্তু এইখানে কিন্তু পৃষ্ঠতলীয় ঘটে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব, আচ্ছা এগুলো কিসের উপর নির্ভর করবে? ধর কোনো একটা জামা কাপড় আছে, তুই একটা ভেজা জামা আছে, তুই একটা মুচড়ানো আছে, ওটা শুকাতে বেশি টাইম লাগে না যেটা ছাড়ানো আছে সেটা শুকাতে বেশি টাইম লাগে? ছাড়ানো যেটা সেটা বেশি, কারণ কি ওর কি বেড়ে যাচ্ছে? ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। তো ক্ষেত্রফল বেড়ে গেলে ওর মুক্ত যে কণাগুলো সেগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি উড়ে চলে যাবে। আর যদি ভেজা থাকে তাহলে কি ক্ষেত্রফল কমে গেল, সুতরাং তার মানে ক্ষেত্রফলের সাথে ডাইরেক্টলি রিলেটেড হয়ে গেল একটা। যদি আমি ওর উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে?
স্বাভাবিক ব্যাপার, উষ্ণতা বেড়ে গেলে এনার্জি বেড়ে যাবে, তো আরো চলে যাবে। অর্থাৎ রোদ্দুরি তোর একটা দিনই মানে যেদিন রোদ্দুর থাকে সেদিন কি আমার জামা কাপড় সরাতে বেশি টাইম লাগে, নাকি যেদিন মেঘলা থাকে সেদিন বেশি টাইম লাগে? যাই হোক, আচ্ছা এবার বলছে যদি বাতাসে যদি আর্দ্রতা যে এখানে আছে হিউমিডিটি, সেখানে যদি কম থাকে, আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে কি? মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, ঠিক আছে, কতটুকু আছে সেটা হচ্ছে আর্দ্রতা, ঠিক আছে। তাহলে যদি বায়ুতে যদি অলরেডি জলীয় বাষ্প থাকে, আমার এখান থেকে ধর ভেজা যে জিনিসটা, সেখান থেকে কি উৎপন্ন হবে? জলই তো উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে। তাহলে যে জায়গায় অলরেডি জল আছে সে জায়গায় আর জল যেতে চাইবে না। তাহলে যদি বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলে সেই সময় কিন্তু বেশি যাবে না, তাই তো। এই জন্য শীতকালে দেখি অনেক সময় জিনিসপত্র খুব তাড়াতাড়ি শুকায়, খুব তাড়াতাড়ি দ্রুত শুকায়। কেন শীতকালে? কারণ শীতকালে আবহাওয়াটা কি থাকে? শুষ্ক থাকে না, টানের দিনে যে বলে না শীতকাল মানে টানের দিন। কেন টানের দিন বলে? কারণ খসখস হয়ে যায়, কারণ বাতাসে কি জলীয় বাষ্প কম থাকে, ওই জন্যই। হ্যাঁ, আর্দ্রতা কম থাকে, ওই জন্য কি তখন। ঠিক আছে, এবার শোন, আচ্ছা দাঁড়া শোন, এবার একটা কথা শোন, আরেকটা পয়েন্টটা থেকে শুনে নে। সেটা হচ্ছে বাতাসের যদি গতিবেগ বৃদ্ধি পায়, দেখ কোনো বায়ুতে জলীয় বাষ্প আছে, এবার যদি এদিকে একটা হাওয়া হয়, তাহলে কি হবে? বাতাসে যদি গতিবেগ বাড়ে, তাহলে গতিবেগের কারণে চলে গেল, তো একটা সারাক্ষণ একটা কি স্পেস তৈরি হচ্ছে, মানে কি ওই জলীয় বাষ্প উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তার মানে কি এগুলো করলে কি হবে? সবগুলো হলে বাষ্পায়নের হার কি হবে? বেড়ে যাবে, ঠিক আছে। আর এই বাষ্পায়নের কারণে কি তৈরি হয়? শীতলতার সৃষ্টি হয়, ঠিক আছে। দেখ কোনো কি করলি, তোর হাতে একটা স্পিরিট নিলি, তোর হাতে মনে কর কোনো একটা স্পিরিট নিলি, বা অ্যাসিটোন রাখলি, যে নেল পলিশ রিমুভার আছে ওগুলো রাখলি, বা আমরা আগে স্যানিটাইজার রাখছিলাম না, স্যানিটাইজার রাখলে হাতে দেখবি ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? ও কি করছে দেখ, ওরা তরল থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এবার আমি কি বললাম যে তরল থেকে গ্যাসে পরিণত হলে কি লাগে? আমি কি ওর হিট দিচ্ছি তো না, কিন্তু তরল থেকে গ্যাসে পরিণত হয়ে যে অবস্থা যে চেঞ্জ হচ্ছে, তার জন্য আমার কি লাগে? একটা তাপ লাগে, লিন তাপ লাগে। সে কোন জায়গাতে পাবে? সে কোনো জায়গাতে না পেয়ে আমার বডির থেকেই নেবে। বডির থেকে যদি তাপ নেয়, তাহলে আমার যে জায়গাতে তাপ চলে গেল সে জায়গায় আমার কি লাগবে? ঠান্ডা লাগবে। সেই জন্য যে কুজোতে যে কলসি যে কুজো, ওতে জল রাখলে কি হয়? ঠান্ডা যায়। কারণ ওই যে ওর মধ্যে যে ছিদ্রগুলো থাকে না, ওই ছিদ্র দিয়ে জল আর কি জলীয় বাষ্প বের হয়ে যায়। তো জল যখন বাষ্প আকারে বেরোচ্ছে, আমি তো হিট দিচ্ছি না, তো হিটটা কোন জায়গাতে পাবে? ও নিজেই ওখান থেকে নিয়ে বেরোবে, তা অটোমেটিক ওই জলটা যেন ঠান্ডা হতে থাকে, ঠিক আছে। তো এইভাবে, বা আমরা যদি যে ঘামের পরে ঠান্ডা, যদি খালি গায়ে থাকি তাহলে দেখবি ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? ঘামের পরে ওই ঘামখানা সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেল, দিয়ে তখন কি হবে? ওই যে জল থেকে যে তরলে পরিণত, মানে বাষ্পে পরিণত হলো, এর কারণে যে হিটটা দরকার সেই হিটটা আমাদের বডি থেকে নিল। ওই জন্যই দেখবি খালি গায়ে থাকলে গরমের দিনে ঘামার পরে কি হয়? ঠান্ডা লাগে। আচ্ছা, যদি আমরা সুতির জামা কাপড় পরি আর যদি আমরা প্লাস্টিকের জামা কাপড় পরি, গরমের দিনে কি হবে? কোনটাই কমফোর্ট বেশি হবে? অবশ্যই সুতির। এবার বল কেন? কেন বল? হ্যাঁ, যদি আমরা ঘামবো, ওই ঘামখানা তো ওখানে শোষণ করতে পারবে। তো ঘামখানা যদি ও শোষণ করে নেয়, তখন ও সরাসরি ওই যে শোষিত ঘাম সেখানে কি সরাসরি আবার বাষ্পীভূত হয়ে যাবে, অর্থাৎ ও রিলিজ দেওয়ার সম্ভব ওর পক্ষে। কিন্তু যদি আমরা একটা প্লাস্টিকের জিনিস হয়, ওর মধ্যে ও খুব বেরোতেই পারে না, ঘাম কিন্তু ভেতরে আরো জমে যাবে, ঠিক আছে। ওর পক্ষে ঘাম বেরোতেই পারবে না, তাহলে বডি থেকে তাপ নিয়ে তো মানে ওর পক্ষে তো তাপ নিয়ে আর কি মানে বাষ্পে পরিণত হয় সম্ভব না। তো বাষ্পে পরিণত হলে আরও গরম লেগে যাবে তো না তোর। ওই জন্যই মানে প্লাস্টিক জাতীয় জিনিস যে তৈরি জিনিস, তো তাহলে লোকে তো উলির জিনিস পরে বেড়াতো, ঠিক আছে, গরমের দিনে। যাই হোক, আচ্ছা এইবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা পদার্থের 3টে অবস্থা দেখে নিলাম অলরেডি। এবার আমরা আর 2টো অবস্থা দেখবো। একটা হচ্ছে প্লাজমা, আর একটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। প্রথমে আমরা বলি প্লাজমা। প্লাজমা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কণাগুলো, ধরো আমরা হিসাব করছিলাম যে তরলকে বাষ্পে পরিণত করছি টেম্পারেচার দেওয়ার পরে, মনে কর আরও অনেক বেশি টেম্পারেচার, ঠিক আছে, অনেক বেশি টেম্পারেচার, তখন কি হবে? ও তো পুরো আয়নে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ও তো অণু আকারে ছিল, তো পুরো আয়নে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যে কণাগুলো, অণুগুলো আয়নিত অবস্থায় থাকে এমন উত্তেজিত স্টেটে, এবং ওই সময় ওরা কী করে? কী বিকিরণ করতে থাকে? শক্তি বিকিরণ করতে থাকে। এইগুলো, এই যে স্টেটখানা, সেই স্টেটখানা হচ্ছে কি স্টেট? প্লাজমা স্টেট। এটা কোন জায়গায় দেখা যায়? আমাদের যে বাল্ব থাকে না, নিয়ন বাল্ব, ঠিক আছে, তারপরে তো হচ্ছে ফ্লুরোসেন্ট বাল্ব, ঠিক আছে। এর মধ্যে যেমন ফ্লুরোসেন্ট বাল্বের মধ্যে থাকে হিলিয়াম গ্যাস, কি থাকে? আর নিয়ন বাল্বের মধ্যে কি থাকে? অবশ্যই নিয়ন বাল্বের মধ্যে কি থাকবে? নিয়ন গ্যাস থাকবে। নিয়ন বাল্বের মধ্যে নিয়ন গ্যাস থাকবে, বুঝিস না? হ্যাঁ বলছি, দেখ ঘটনা হচ্ছে আমাদের যে 3টে স্টেট আছে, তো তরল, কঠিন, গ্যাসীয়, তার বাদে আরও 2খানা স্টেট আছে, ঠিক আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্লাজমা স্টেট, আর একটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট স্টেট। ওকে, 2টো স্টেট।
বুঝলি কি কি স্টেট বললাম? প্লাজমা আর বোস আইনস্টাইন কন্ডেনসেট। বোস আইনস্টাইন কন্ডেনসেট কি বললাম? বোস আইনস্টাইন কন্ডেনসেট কি বললাম? বো না, বোস কন্ডেনসেট। বোস কোন জাতি গাছ? আচ্ছা আচ্ছা বল, দাঁড়া বলছি পরে, ওটা যাবো তো। আবার নামটা বল। বোস, সিম্পল বল। বোস, বোস না বোস। বোস টাইটেল। আরে বোস, আরে ধর মনে কর, সুভাষচন্দ্র বোস। হ্যাঁ সেই বোস। বোস বোস আইনস্টাইন কন্ডেনসেট। ওকে, এই স্টেট বোঝা গেল। আর একটা স্টেটের নাম কি বললাম? প্লাজমা। প্লাজমা স্টেট মানে কি? অতি উত্তেজিত অবস্থায়, আয়নিত অবস্থায় যখন কোনো কণা থাকে তখন যে স্টেটটা থাকে সেটাকে বলা হয় প্লাজমা স্টেট। ঠিক আছে, সেই সময় তারা শক্তি বিকিরণ করে। যেমন নিয়ন বাল্বের মধ্যে থাকে নিয়ন গ্যাস, সেই সময় আয়নিত অবস্থা থেকে ওই সময় শক্তি বিকিরণ করে দেখতে পাই আমরা। আর হচ্ছে ফ্লুরোসেন্ট বাল্বের মধ্যে সেই সময় হিলিয়াম গ্যাস থেকে ওই সময়, ঠিক আছে, অতি উষ্ণতায়। সূর্যও তো ওটা। হ্যাঁ, এটাই বলছিলাম যে সেটা হচ্ছে, এবং আমরা ন্যাচারালি কোনোভাবে দেখতে পাবো সেটা হচ্ছে বিভিন্ন নক্ষত্রে তারা যে এই বাল্বে কি গ্যাস আছে কিছু আছে? না, আমরা যে ফ্লুরোসেন্ট বাল্ব কোনগুলো? আছে ফ্লুরোসেন্ট বাল্ব আছে আলাদা। তাহলে আমরা দেখি। এই রাশি এক ধরনের দেখবি। পাওয়া যায় না, সে গ্যাসে চলে। দাঁড়া ধুর, আগে মাঝখানে রাশের বাল্ব চলে আছে। আগে শোন, আগে যে কি বলেছিলাম যে আমরা ন্যাচারালি কোন জায়গায় এগুলো দেখতে পাই? নক্ষত্র। সেটা হচ্ছে নক্ষত্রে যে বিকিরণ করে, শক্তি বিকিরণ করে, নক্ষত্র সূর্য, ঠিক আছে, শক্তি বিকিরণ করে, সেই সব জায়গায় কিন্তু এই 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 স্টেটখানা থাকে, ঠিক আছে। আর প্লাজমা স্টেট গেল। এরপর আমরা চলে আসি বোস আইনস্টাইন কন্ডেনসেট। এটা হচ্ছে ওটা যেন উঁচু মানে উচ্চ উষ্ণতা স্টেট ছিল, এটা হচ্ছে অতি ঠান্ডা, অতি শীতল, ঠিক আছে। এটা কি মানে দেখ 1920 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে আমাদের ভারতীয় পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু সবার প্রথম এই পঞ্চম স্টেট অর্থাৎ পঞ্চম স্টেট এইটা নিয়ে আলোচনা করেছিল। এবং তার উপর ভিত্তি করে 5 জন নোবেল পায়। বিজ্ঞানী আইনস্টাইন পরবর্তীকালে এই সম্পর্কে আরও একটা উনি কিছু ক্যালকুলেশন করে কিছু একটা ভবিষ্যৎবাণী করেন, এবং সেই জন্য এটাকে বোস এবং আইনস্টাইন কন্ডেনসেট বলা হয়। যেহেতু প্রথমে বোস বলেছিল, তারপরে আইনস্টাইন বলেছিল, সব মিলে তাই জন্য বলে। এবং পরবর্তীকালে বিজ্ঞানী এরিক কর্নেল, ওলফগ্যাং কোটারলি, আর হচ্ছে কার্ল ই উইমেন, কি বললাম? 3 জনের নাম মনে নেই আশা করি, আমি আরেকবার বলছি, ঠিক আছে। এটা হচ্ছে এ কর্নেল, আর হচ্ছে ওলফগ্যাং কোটারলি, আর হচ্ছে কার্ল ই উইমেন। তাহলে কি কি বললাম? এরিক এ কর্নেল, কার্ল ই উইমেন, আর হচ্ছে উলফগ্যাং কেটারলি। তাহলে উলফগ্যাং কেটারলি, কার্ল ই ওমেন, আছে কি এরিক এ কর্নেল। তাহলে তুই বল অতনু, বল কি বললাম না দেখে বল। এরিক এ কর্নেল, উলফগ্যাং কোটারলি, হ্যাঁ কার্ল ই উইমেন। তাহলে কার্ল ই উইমেন, উলফগ্যাং কোটারলি, আর এটা কি এরিক এ কর্নেল, ঠিক আছে। তুই প্রথম থেকে 3টার নাম বল। এরিক এ কর্নেল, হ্যাঁ, দ্বিতীয়টার নাম তুই বল। উলফগ্যাং কোটারলি, আর হচ্ছে কার্ল ই ওমেন। তাহলে কার্ল ই ওমেন, উলফগ্যাং কোটারলি, আছে এরিক এ কর্নেল, 3 জনের নাম। তারা কিন্তু 2001 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পায় এই সংক্রান্ত আলোচনার জন্য, অর্থাৎ এই বোস আইনস্টাইন কন্ডেনসেট তারা প্রমাণ দেওয়ার জন্য, ঠিক আছে। তারা কিন্তু বলছে যে সাধারণ বায়ুর ঘনত্বের 1 লক্ষ ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে, কি বললাম, সাধারণ বায়ুর যে ঘনত্ব সেই ঘনত্বের 1 লক্ষ ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে যদি অতি নিম্ন উষ্ণতায় শীতল করা হয় তখন যে স্টেট পাওয়া যায় তার নাম কি? বোস আইনস্টাইন। তার মানে ওটা কি ছিল? অতি উচ্চ উষ্ণতায় ছিল, ওটা ছিল অতি উচ্চ উষ্ণতার একটা ব্যাপার, প্লাজমা স্টেট। আর এটা হচ্ছে কি অতি শীতল অবস্থায়, ঠিক আছে। এর উদাহরণ আবার কি? না এর আবার কি বাল্বের মধ্যে পাওয়া যায় না, এর উদাহরণ এখন বিজ্ঞানীরা ঠিক করে তৈরি করতে পারলো না জিনিস। ও মানে তার আগে মানে হ্যাঁ। এটা করে ফেলতে। যাই হোক, তো এবার দেখ আমরা আজকে এই চ্যাপ্টারে কী কী শিখলাম সেটা হচ্ছে এবার আমরা একবার এক ঝলকে দেখবো, ঠিক আছে, এর পুরোটা আজকের মতন। তাহলে প্রথমে আমরা দেখলাম পদার্থ কী দিয়ে তৈরি? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। আমাদের চারপাশে পদার্থগুলো কয়টা অবস্থা আছে? 3টে, সাধারণত 3টে। আর পল্লব তুই বল বাকি যে 2টো এক্সট্রা সে দুটোর নাম কি কি? তাড়াতাড়ি বল। প্লাজমা, আর একটা কি? পল্লব বলবি। বোস আইনস্টাইন, বোস আইনস্টাইন
কনডেনসেট। আচ্ছা, তাহলে এই টোটাল 5 হয়ে গেল। এবার বলি কঠিন কণাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বল কি? বেশি, তরলে মাঝারি, আর গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম। পদার্থ গঠনকারী কণাগুলোর মধ্যে কি থাকে? ফাঁকা স্থান বর্তমান থাকে। এবং গতিশক্তি সবচেয়ে কঠিনের ক্ষেত্রে কি হবে? কণাগুলো যে গতিশক্তি কঠিনের ক্ষেত্রে সবচেয়ে কম, তরলের মাঝামাঝি, আর গ্যাসের সবচেয়ে বেশি, কারণ তুই জানিস যে গ্যাস সারাক্ষণই নড়াচড়া, বেশি নড়াচড়া করবে। তাই আচ্ছা, কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলোর সজ্জা সবচেয়ে বেশি সুবিন্যস্ত, অর্থাৎ সবচেয়ে বেশিভাবে ভালোভাবে সাজানো থাকে কঠিনের ক্ষেত্রে। আর তরলের ক্ষেত্রে তো একদম স্তরগুলো পিছলে, মানে একে অপরের উপর দিয়ে কি গড়িয়ে যেতে পারে, ওই জন্য কি হয় তরল কি প্রবাহী প্রকৃতির। আর গ্যাসের ক্ষেত্রে তো একেবারেই বাদ দিয়ে, মানে ও তো পুরো নাচানাচি শুরু করে, মানে এলোমেলোভাবে ছোটে। আচ্ছা, পদার্থের অবস্থাগুলো কি পরস্পরের সাথে রূপান্তরযোগ্য, মানে আমরা কঠিন থেকে তরল করতে পারি, তরল থেকে গ্যাস, গ্যাস থেকে আবার কঠিন, মানে চেঞ্জ করা যায়। এবং এটা কিসের উপর নির্ভর করে? উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। এই অবস্থার পরিবর্তন কিসের উপর নির্ভর করে? উষ্ণতা এবং চাপ। কারণ উষ্ণতা বাড়ালে কমালে চাপের উপর, আবার চাপ বাড়ালে কমালে কি হচ্ছে? গ্যাসকে যেমন চাপ দিয়ে তরলে পরিণত করা যায়, তার মানে চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে। এবং বারবার কিন্তু বলা ছিল যে বায়ুমণ্ডলীয় চাপে উষ্ণতা দেওয়া হচ্ছে, ওই যে চাপের কথাটা, তার মানে কি দুটো জিনিসের উপরে কী করে নির্ভর করে। ঠিক আছে, এবার তরল অবস্থার মধ্যে দিয়ে না গিয়ে সরাসরি কঠিন অবস্থার চলে যাওয়াকে কি বলা হয়? কি বলা হয়? তরল অবস্থা, পল্লব বল। তরল অবস্থা না গিয়ে সরাসরি কঠিন অবস্থায় চলে যাওয়ার কি ঘটনা কি বলা হয়? সরি, কঠিন বলছি, তরল অবস্থা না গিয়ে সরাসরি কঠিন থেকে গ্যাসে যাওয়ার ঘটনা কি বলা হয়? ঊর্ধ্বপাতন। হ্যাঁ, আর যদি উল্টোটা করি, আমরা গ্যাস থেকে সরাসরি কঠিনে আসি, তারা পল্লব বলবে, পল্লব বলবে, আর কেউ বলবি না, পল্লব বল। অবক্ষেপণ, অবক্ষেপণ। আচ্ছা ঠিক আছে, স্ফুটন তরলের সমস্ত জায়গা জুড়ে ঘটে, কিন্তু হচ্ছে কি বাষ্পায়ন কি একমাত্র স্ফুটন কি? স্ফুটন মানে স্ফুটন শুধুমাত্র পৃষ্ঠতলের উপর ঘটে। ঠিক আছে, আচ্ছা, বাষ্পায়নের হার কিসের কিছু নির্ভর করে? পল্লব বল। বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বাষ্পায়ন কেমন হবে? দ্রুত গতির সাথে হবে না কম হবে? সেটা কিসের উপর নির্ভর করবে? পল্লব বলবি, দুটো পয়েন্ট বল। না না, উদাহরণ না, কোন কোন বিষয়ের উপর বাষ্পায়ন নির্ভর করে বল। আজকে তো তুই ক্যামেরার সামনে নাই, তাও এত ভয় পাচ্ছিস, তুই বললো বাষ্পায়নের হার, অর্থাৎ বাষ্পায়ন কি দ্রুত হবে না আস্তে আস্তে হবে, কিসের উপর নির্ভর করে সে ব্যাপারটা? না না, কেন আসতে হবে না জোরে হবে সেটা কি করে আমি বুঝবো? মানে কোন সময় জোরে হবে, কোন সময় আসতে হবে? হ্যাঁ, তাহলে 1 নম্বর পয়েন্ট, তাপমাত্রা বাড়ালে কি হবে? বাড়বে। তুই 2 নম্বর পয়েন্ট বল। আয়তন বলিনি কিন্তু, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাড়লে বাড়বে। আচ্ছা তুই বল 3 নম্বর বল। 4খানা বলেছিলাম, ক্ষেত্রফল গেল, বায়ু প্রবাহ গেল। তুই 4 নম্বরটা বল। আচ্ছা, আর একটা বলেছিলাম আর্দ্রতা। আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কি হবে? ও কিন্তু আর্দ্রতা বেশি, আর্দ্রতার সাথে কিন্তু নেগেটিভ সম্পর্ক। আর্দ্রতা বেশি থাকলে কিন্তু বাষ্পায়ন বেশি হবে না, কিন্তু বাকিগুলো দেখ, বায়ু প্রবাহ বাড়লে বাড়বে, উষ্ণতা বাড়লে বাড়বে, ক্ষেত্রফল বাড়লে বাড়বে। আচ্ছা, বাষ্পায়নের ফলে কিন্তু শীতলতা সৃষ্টি হয়, তাহলে শীতলতা কার জন্য সৃষ্টি হয়? বাষ্পায়নের কারণে। আচ্ছা, তুই আমার কাছে বলবি, তুই বল যে বাষ্পীভবনের লিনতাপ কাকে বলা হয়? সংজ্ঞা দে। বাষ্পীভবনের লিনতাপ, ওই যে 1 কেজি দিয়ে বলেছিলাম না একটা, বাষ্পীভবনের লিনতাপ। বাষ্পীভবনের লিনতাপ সংজ্ঞা ওই তো 1 কেজি কোনো তরলকে বাষ্প হতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়। হ্যাঁ ঠিক, কিন্তু অবশ্যই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি তরলেরকে নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছে ওকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ কি লাগবে, তাপ লাগবে, সেটা হচ্ছে কি বাষ্পীভবনের লিনতাপ। আচ্ছা, জলের ক্ষেত্রে কত বলেছিলাম এই বাষ্পীভবনের লিনতাপটা? 80। বাষ্পীভবনে আমি একটা নাম বলেছি, 537 ক্যালোরি পার গ্রাম। হ্যাঁ, পার গ্রাম। আর গলন, আচ্ছা গলনের সংখ্যাটা এবার তাহলে তুই পল্লব দে। গলনের ক্ষেত্রে বড় গলনের ক্ষেত্রে বল। ওই যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি ঘরের কোনো কঠিনকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, কঠিন অবস্থার পরিবর্তন। হ্যাঁ অবশ্যই, এখানে কিন্তু ব্যাপারটা এরকম এতটাও সিম্পল। মাঝখানে একটা জিনিস মিস করেছিস, ওর গলনাঙ্কে থাকা অবস্থায়, সেটা ভুলে চলবে না। কারণ তুই তো যদি প্রথম থেকে শুরু করিস, মানে তুই গলনাঙ্কে নিস নি, ধর তুই একটা তরল তো 5 ডিগ্রিতে থাকতে পারে, 10 ডিগ্রিতে থাকতে পারে, কিন্তু 100 ডিগ্রিতে থাকতে পারে। এবার 5 ডিগ্রি থেকে তুই যদি ডাইরেক্ট বাষ্প করতে চাস, তোর যত তাপ লাগবে, তুই কি 100 ডিগ্রি থেকে তৈরি করতে গেলে তাই তাপ লাগবে নাকি? লিন তাপটা কোন জাতি হিসাবে? একদম ওই হয় স্ফুটনাঙ্ক থেকে হিসাব হবে, না গলনাঙ্ক থেকে হিসাব হবে, মানে ওর যে অবস্থাটাই চেঞ্জ করা হবে। অর্থাৎ তাহলে যখন আমরা
হিসাব করব যে গলনের লিন তাপ, তখন তাহলে আমরা কী হিসাব করব, ওর গলনাঙ্কে থাকা অবস্থায় যেটুকুনি তাপ লাগবে। বা যখন আমরা স্ফুটনের লিন তাপ হিসাব করবো বা বাষ্পীভবনের লিন তাপ হিসাব করবো, তখন কি ও স্ফুটনাঙ্কে থাকা অবস্থায় যতটুকু এক্সট্রা তাপ লাগবে। বোঝা যাচ্ছে কথার মানে? একটা বরফ ধর, হ্যাঁ বরফ তো 0 ডিগ্রি আছে ধর, তখন তো তার গলনাঙ্ক হিসাব হবে, তাই না? হ্যাঁ, বরফ যে সময় 0 ডিগ্রি থাকবে তখন, কিন্তু ধর মাইনাসে আছে, কোনো মাইনাসে আছে ওই সময় হিসাবে। বা জল আমার 5-এ আছে, তুই 100-তে নিয়ে যাবি, বা তোর 15-এ আছে 100-তে নিয়ে যাবি, ওই সময় তো হিসাব হবে না 100-তে কতটুকু লাগলো। হ্যাঁ 100-র পর থেকে, হ্যাঁ 100-র পর ওই যে থার্মোমিটার দাঁড়াই গেল এক জায়গায়। তো ঠিক আছে, আজকে আমাদের এই ফার্স্ট আমাদের বিজ্ঞান যে শুরু হয়েছিল, আজকে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার এখানেই শেষ হচ্ছে। আমরা পরের দিন কালকে মানে আগামীকাল নেক্সট আমাদের আবার ইতিহাস রয়েছে, যেটা গতকাল আমরা পড়েছিলাম। পরের দিন আমরা আলোচনা করব হিস্টোরিক্যাল সোর্স নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা ক্লাসগুলো দেখছো, পরের দিন অবশ্যই হিস্টোরিক্যাল সোর্সটা পড়ে রাখবে, তাহলে একটু ভালো হবে। আর তারপরের দিন আবার সায়েন্স কিন্তু কোশ্চেন ধরা হবে, আর পরে হ্যাঁ কোশ্চেন ধরা হবে। এবং আমরা কিন্তু অর্থাৎ পরশু দিন, কালকের পরের দিন আমরা আবার কিন্তু বিজ্ঞানের পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, অর্থাৎ এনসিইআরটির যে ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টার বিজ্ঞান বইয়ে, সেটা হচ্ছে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ কিনা, সেটা নিয়ে আলোচনা করবো। কারণ সেখানে অনেক কিছু ভালো ভালো ব্যাপার আছে, দ্রবণ, কলয়েড কি, প্রলম্বন কি, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর কোশ্চেন আসে। আমরা পরে অর্থাৎ পরশু দিন এটা পড়বো, কিন্তু আগামীকাল আমরা আবার আমাদের ইতিহাসটা পড়বো, ঠিক আছে, যেটা আমরা আলোচনা করছিলাম। এবং তোমরা যারা যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের মনে হয় যে হ্যাঁ কিছু উপকার হচ্ছে তাহলে। তো বাই বাই।